আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককেই আমার স্নেহ ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিষয়। আজকে আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের আঞ্চলিক বিভাগে একটি অধ্যায় আলোচনা করব, যার নাম ভারতের কৃষিকাজ। এই ভারতের কৃষিকাজ অধ্যায়টা খুব একটা বড় নয়, খুব ছোটও নয়, তবুও আমাদের সুবিধার্থে আমরা এর দুটো পার্টে ভাগ করে নেব। আজ আমরা একটা পার্ট আলোচনা করব, যার আলোচ্য বিষয়গুলো নিচে লেখা আছে, দেখে নাও। প্রথমে আলোচনা করব আমরা কৃষিকাজের সংজ্ঞা। তাহলে প্রথমে আলোচনা করব কৃষিকাজের সংজ্ঞা, দ্বিতীয়ত আলোচনা করব আমরা ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য, তৃতীয়ত আলোচনা করব আমরা ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ, চতুর্থত আলোচনা করব আমরা কৃষিজ ফসল যেগুলোর মধ্যে থাকবে ধান, গম, মিলেট ও ইক্ষু। এছাড়া আজকে যে আলোচ্য বিষয়গুলো থাকছে, যেগুলো আলোচনা করব, সে আলোচনা করার পর আমরা যে শর্ট প্রশ্নগুলো এখান থেকে পাবো সেগুলো কিন্তু আমরা ডিসকাস করে দেবো তোমাদের সুবিধার্থে। তাই তোমরা এই ভিডিওটা মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের এই ভারতের কৃষিকাজের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু যারা সামনের বছর মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে আমার বলার বিষয় হচ্ছে, এবছর অর্থাৎ 2025 সালে এখান থেকে যে প্রশ্নগুলো পড়ে গেছে, 5 নম্বরে একটা প্রশ্ন এখান থেকে পড়ে গেছে, যেটাকে আমরা জানি গম। গম হচ্ছে এবছরের জন্য ইম্পর্টেন্ট নয়। গম চাষ এখান থেকে 5 নম্বরে গমের যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ সেটা পড়ে গেছে। গম আমরা কিন্তু এখান থেকে করব না, গমটা আমরা এখান থেকে মুছে দেব। দ্বিতীয়ত 3 নম্বর একটা প্রশ্ন পড়েছে। এই 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কি না, পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ। কি বললাম না, পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ। তাহলে এই কোশ্চেনটা আমরা এখান থেকে করবো না, এটা 3 নম্বরের প্রশ্ন, এখান থেকে এটা করবো না। তাহলে একটা 5 নম্বরের প্রশ্ন আমরা করবো না, এটা গম, আর একটা 3 নম্বরের একটা প্রশ্ন করবো না, পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ। কিন্তু এখান থেকে আমাদের 5 নম্বরে একটা প্রশ্ন পাবই, তাই এই চ্যাপ্টার থেকে আমাদের 5 নম্বরের প্রশ্নটা করে নিতে হবে। 3 নম্বর প্রশ্ন এখান থেকে আমরা একটা পেয়ে যাব, সেটাও করে নিতে হবে। 2 নম্বর প্রশ্ন এখান থেকে থাকবে, সেটাও পেয়ে যাব। 1 নম্বরে অনেকগুলো প্রশ্ন এখান থেকে আর পেয়ে যাব, যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভারতের কৃষিকাজটা আলোচনা করে দিই। তোমরা যদি মন দিয়ে এটা শোনো, তাহলে তোমাদের উত্তর করার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। এখন যারা মাধ্যমিক ছাত্রছাত্রী সামনের বছর মাধ্যমিক দিবে, তোমরা কিন্তু এটা গুরুত্ব সহকারে মন দিয়ে শোনো। তাহলে প্রথমে আলোচ্য বিষয়ে আলোচনা করার পূর্বেই আমরা যেটা দেখাবো বলে সেটা একটু দেখো। একটা আমি মানচিত্র অঙ্কন করছি, সেই মানচিত্রটা তোমরা লক্ষ্য করো। এই মানচিত্রটা কিন্তু তোমাদেরকে বড় কোশ্চেন দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের আঁকতেই হবে। যখন প্রশ্নটা করবে, উত্তরটা করবে যখন, তখন কিন্তু এই মানচিত্রটা এঁকে সামনে দেখালে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। দেখো কিভাবে আমি আঁকলাম। এরকম মোটামুটি একটা ভারতের মানচিত্র তোমরা প্র্যাকটিস করলে কিন্তু অনায়াসে করে দিতে পারবে। এটা কেন আঁকলাম না, আমাদের একটু জানার আছে এখান থেকে কি না, ভারতের মাঝ বরাবর একটা রেখা গেছে। দেখো আমরা মানচিত্রে দেখেছি এরকম একটা রেখা রয়েছে। এই রেখাটার নাম কি না, কর্কট ক্রান্তি রেখা। দেখো লিখে নিচ্ছি, কর্কট ক্রান্তি রেখা। ভারতের মাঝ বরাবর যেহেতু কর্কট ক্রান্তি রেখা গেছে, তাই ভারত একটা ক্রান্তীয় জলবায়ুর দেশ। আমরা ভারতকে বলবো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। চাষবাসের ক্ষেত্রে কোনো সমস্যা তেমন হয় না। শুধু তাই নয় না, ভারতের উপর দিয়ে অনেক নদী বয়ে গেছে, অর্থাৎ যে নদীগুলো জালের মতো বিস্তার লাভ করছে। দেখো নদীগুলো কীভাবে বিস্তার লাভ করছে, এখানে গেছে গঙ্গা নদী, ভারতের প্রধান নদী, এইভাবে এসে পৌঁছেছে।
এখান দিয়ে বেরিয়েছে ব্রহ্মপুত্র নদ, এইভাবে এসে এখানে পড়েছে। এখান থেকে বেরিয়েছে সিন্ধু নদ, দেখো একবার এখান থেকে এসে পড়েছে। এছাড়া পশ্চিমে দেখো আমরা দেখতে পাবো এখানে নর্মদা নদী, তাপি নদী বা তাপ্তি নদী। একবার পূর্ব দিকে বঙ্গোপসাগর তীরে দেখো এখান থেকে মহানদী রয়েছে, এখানে রয়েছে গোদাবরী নদী রয়েছে, এখানে রয়েছে কৃষ্ণা নদী রয়েছে, এখানে কাবেরী নদী রয়েছে। এছাড়াও আরও অনেক ছোট বড় নদী রয়েছে। এগুলো প্রধানত প্রধান নদী, যেহেতু জালের মতো অবস্থান করছে এই নদীগুলোর জল আমরা পেয়ে থাকি। শুধু তাই নয়, বর্ষাকালে এই নদীগুলোর জল যখন ফুলে ফেপে ওঠে, দুকুল ছাপিয়ে যায়, বন্যার সৃষ্টি হয়, উর্বর পলি সমৃদ্ধ মাটি এখানে পাওয়া যায়। ফলে মাটি উর্বর হওয়ার কারণে এখানে ফসল চাষের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছে। তাহলে আমরা এই মানচিত্র থেকে দুটো জিনিস জানতে পারলাম, একটা কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, আর একটা বললাম এখানে কি নদীগুলো দেখি এখানে বর্ষার জল যখন ধরে রাখতে পারে না, দুকুল ছাপিয়ে যায়, মাটি উর্বরতার কথা এখান থেকে আমরা জানতে পারলাম। তাহলে এটাকে আমরা মুছে দিলাম। এবার মেন টপিক্সে আমি চলে যাব। দেখে নাও মেন টপিক্সে কি লেখা আছে আমাদের। না, প্রথমে রয়েছে ভারতের কৃষিকাজ। ঠিক আছে, ভারতের কৃষিকাজের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। ভারতের কৃষির সংজ্ঞাটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন পড়ে। তাহলে আমরা এই কৃষির সংজ্ঞাটা উত্তর পেতে গেলে দুটো সংজ্ঞা দেব। একটা দেখো সাধারণ সংজ্ঞা। সাধারণ সংজ্ঞা কি বলা আছে, তাহলে প্রথম হচ্ছে সাধারণ সংজ্ঞা। দেখতে পাচ্ছ সাধারণ সংজ্ঞা। এখানে আমরা কি লিখব, যখন মানুষ কোনো একটা স্থানে দেখো এই জায়গাটায় যখন মানুষ কোনো একটা স্থানে ভূমিকে কর্ষণ করলো, মাটি খুঁড়লো, মাটি খনন করলো, ঠিক আছে, মাটি খনন করে সেখানে ফসল উৎপাদন করলো, তখন তাকে কৃষিকাজ বলল। তাহলে সাধারণ সময় কী বলা হলো, যখন মানুষ কোনো একটা স্থানে মাটি কর্ষণ করে ফসল উৎপাদন করলো, তখন তাকে কৃষিকাজ বলব। এইটা একটা রয়েছে। এছাড়া আরেকটা সংজ্ঞা আমরা জানবো, যে সংজ্ঞাটা দিয়েছিলেন অধ্যাপক জিমারম্যান। দেখো আমরা নামটা শুনেছি ক্লাস 9-এ, তাহলে অধ্যাপক জিমারম্যান 1951 সালে, সালটা হচ্ছে 1951 সালে, তিনি কৃষিকাজের একটা সংজ্ঞা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন কোনো একটা স্থানে মানুষ যখন তার যাযাবর বৃত্তি পরিত্যাগ করে দিয়ে, অর্থাৎ তার এক স্থান থেকে অন্য স্থানে নিজস্ব ঘরবাড়ি ছিল না, তখন সেই সমস্ত সময়ে যাযাবর বৃত্তি পরিত্যাগ করে দিয়ে স্থায়ীভাবে বসবাস করে যখন সেখানে কোনো একটা জায়গায় ভূমি কর্ষণ করলো, অর্থাৎ মাটি খনন করলো, কৃষিজ ফসল উৎপাদন করলো এবং নিজেদের চাহিদা পূরণ করলো, তখন তাকে কৃষিকাজ বলবো। তাহলে জিমারম্যানের ভাষায় কী বলবো, অধ্যাপক জিমারম্যান বলেছেন যখন মানুষ তার যাযাবর বৃত্তি পরিত্যাগ করে কোনো একটা স্থানে স্থায়ীভাবে বসবাস করে কৃষিজ ফসল উৎপাদন করবে এবং নিজেদের চাহিদা পূরণ করবে, তখন তাকে কৃষিকাজ বলবে। এই কৃষিকাজের সংজ্ঞাটা 2 নম্বরে যদি নাও পড়ে, আমাদের কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রে এই কৃষিকাজের সংজ্ঞাটা আমরা দিতে পারবো। আমরা ঠিক বড় কোশ্চেন যখন লিখবো তখন বলে দেবো কৃষিকাজের সংজ্ঞাটা কীভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। যাই হোক, তাহলে আমরা প্রথম টপিক সম্পর্কে আলোচনা করলাম, ভারতের কৃষিকাজের কিন্তু সংজ্ঞাটা, কৃষির সংজ্ঞাটা কিন্তু আমরা জেনে গেলাম। এরপর আমরা যেটা আলোচনা করব দ্বিতীয় টপিকস। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় যে পার্টটা রয়েছে, ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য। দেখো, ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য জানার আগে আমাদের, এটা যেহেতু 3 নম্বরের প্রশ্ন পড়বে, আমাদের একটা ভূমিকা দিতে হবে, ইন্ট্রোডাকশন একটা দিতে হবে। 3 নম্বর 5 নম্বর প্রশ্নের আগে একটা করে ভূমিকা দিলে ভালো হয়। সেক্ষেত্রে আমাদের টিচাররা যারা দেখবে খাতা, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়, নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। এখানে সেরকম যে ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্যগুলো 3 নম্বরের যে প্রশ্নটা থাকবে, ওপরে একটা ভূমিকা লিখে দেবো। ভূমিকায় আমরা কী লিখবো, কৃষিকাজের সংজ্ঞাটা লিখবো। এই কৃষিকাজের সংজ্ঞাটা আমরা দিলাম,
কৃষির সংজ্ঞাটা দিয়ে দিবে। দেওয়ার পর আমরা লিখব এই যে ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ। নিচে কী কী থাকবে? প্রথমে দেখো যে বৈশিষ্ট্যটা পাবো সেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তাহলে 1 নম্বর পয়েন্ট দিলাম, আন্ডারলাইন দিয়ে দিবে তোমরা, আন্ডারলাইন দিয়ে দিলে আন্ডারলাইন দিয়ে তোমরা কলম দিবে, ঠিক আছে? দিয়ে লিখবে যে ভারতের কৃষিকাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই জিনিসটা কি না, আমরা জানি জীবন ধারণের জন্য যে কৃষিকাজ করা হয় থাকে তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলবে। ভারতেও সেম জিনিস, ভারতের অধিবাসীরা বা যারা কৃষিকাজ করে তারা কি করে, তাদের জীবন ধারণের জন্য কিন্তু কৃষিকাজটা করে থাকে। এখান থেকে কিন্তু খুব কম পরিমাণে উদ্বৃত্ত হয়, বেশিরভাগই কিন্তু যে ফসলটা পাওয়া যায় সেটা তাদের খেতে পড়তে কিন্তু শেষ হয়ে যায়। অর্থাৎ জীবন ধারণের জন্যই এই কৃষিকাজটা করা হয় বলে এর নাম দিয়েছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এরপর দ্বিতীয় পয়েন্ট আমরা আসবো। দ্বিতীয় পয়েন্টটা দিয়েছে কি, জনসংখ্যার চাপ, জনসংখ্যার চাপ ও নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্টটা দিয়ে আন্ডারলাইন করবে, করে আবার কলম দিবে, দিয়ে লিখব কি না, ভারতের কৃষিকাজের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যার চাপ ও নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ। কেন না, ভারত হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যাবহুল দেশ বর্তমানে। 2011 সালে ভারতের জনসংখ্যা যেখানে ছিল 121 কোটি, 2025 সালে সেখানে দাঁড়িয়েছে কত, 140 কোটির কাছাকাছি। তাহলে ভারত কিন্তু চীনকেও ছাপিয়ে গেছে। তাই পৃথিবীতে বর্তমানে ভারতের জনসংখ্যার দিক দিয়ে কিন্তু 1 নম্বর স্থান দখল করেছে। তাই ভারতের যে পরিমাণে জমি আছে তার থেকে বেশি পরিমাণে জনসংখ্যা রয়েছে, অর্থাৎ আয়তনের তুলনায় জনসংখ্যাটা বেশি থাকার কারণে চাপটা বেশি প্রয়োগ হয় জমির উপর। ফলে কি হয়, এখানে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করতে বাধ্য হয় মানুষেরা। নিবিড় পদ্ধতি কি, একটা জমিতে একাধিক ফসল চাষ করা হয়। একটা জমিতে আমাদের আগে করা তো 2-3টে ফসল চাষ করা হতো, কিন্তু বর্তমানে কিন্তু 2-3টেরও বেশি কিন্তু ফসল চাষ করা হচ্ছে। তাহলে ভারতের কৃষিকাজের দ্বিতীয় বৈশিষ্ট্যটা বলে দিলাম। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা পাবো পশু শক্তির প্রাধান্য। ভারতের কৃষিকাজের অপর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে পশু শক্তির প্রাধান্য। কি জিনিসটা না, কৃষিকাজটা ভারতে কিন্তু হয়ে থাকে পশুকে কেন্দ্র করে। নাঙল থেকে শুরু করে একেবারে ফসল একবারে তোমার ওই তোলার পর ঘরেতে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কিন্তু পশু শক্তিকে ব্যবহার করা হয়। পশুগুলোর মধ্যে কি না, আমরা যেমন বলদ পাচ্ছি অর্থাৎ গরু পাচ্ছি, অপরদিকে আমরা এখানে পাবো উট পাবো, এছাড়া আমরা কিন্তু ঘোড়া পাবো, ঘোড়ার গাড়ি করে নিয়ে যায়, গরুর গাড়ি করে নিয়ে যায়, বিভিন্ন পশুকে কিন্তু কাজে লাগানো হয়। অর্থাৎ ভারতের কৃষিকাজের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পশু শক্তির উপর নির্ভরশীলতা। 4 নম্বর কি পাবো আমরা না, মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরতা। ভারতের কৃষিকাজের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরতা, অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা। আমরা জানি ভারতের মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রয়েছে কর্কটক্রান্তি রেখা। তাই ভারতকে আমরা ক্রান্তীয় অঞ্চলের দেশ বলব বা ক্রান্তীয় জলবায়ুর দেশ বলি। কিন্তু তা সত্ত্বেও ভারতে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তাই ভারতকে আমরা বলবো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। ভারতে প্রচুর পরিমাণে মৌসুমী বায়ু প্রবেশ করে বলে একটা নির্দিষ্ট ঋতুতে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষকরা এখানে চাষবাস করে থাকে। তাই ভারতের কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরতা। এরপর আসছে আমরা 5 নম্বর পয়েন্ট। ভারতের কৃষিকাজের অপর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জলসেচের ব্যবহার। এখানে আমাদের মনে রাখতে হবে ভারতে প্রায় 64% জমিতে কী করা হয় না, জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়। 64% মানে 64% জমিতে কিন্তু এখানে জলসেচের মাধ্যমে কিন্তু চাষবাস হয়ে থাকে। জলসেচ বলতে কী বোঝানো হয় না, নদ নদী পুকুর ডোবা বিভিন্ন জলাশয় থেকে কিন্তু জলকে তুলে জমিতে
ফসলের কাজে লাগানো হয়। শুধু তাই নয়, আমরা মাটি খনন করে, ভারতবর্ষে বিশেষ করে মাটি খনন করে নলকূপ তৈরি করে কিন্তু এখানে জলসেচ করা হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি জলসেচ কেন্দ্রিক কৃষি ব্যবস্থা। কৃষকরা কিন্তু এখানে বেশিরভাগ জমিতেই জলসেচের মাধ্যমে কৃষিকাজ করে থাকে। সেই কারণে ভারতের কৃষিকাজের এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আমরা 6 নম্বর পয়েন্টে আসবো, ক্ষুদ্রাকৃতি। কি বলবো? ক্ষুদ্রাকৃতি জমি জোত। ভারতের কৃষি জমিগুলো কিন্তু খুব ছোট হয়। কেন ছোট হয়? না, এখানে পারিবারিক বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায়। ভাইয়ে ভাইয়ে কী হয়, ঝগড়া হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু জমিগুলো কিন্তু ছোট থেকে ছোট হতে থাকে। ফলে কৃষিকাজের সমস্যাও দেখতে পাওয়া যায়। তাহলে এই পয়েন্টটা আমরা কৃষিকাজের সমস্যাতেও দিতে পারি। এখানে আমরা দিচ্ছি কৃষিকাজের বৈশিষ্ট্য, অর্থাৎ ভারতের কৃষিজ জমিগুলো কিন্তু ক্ষুদ্রাকৃত হয়ে থাকে বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে। চলে আসছি 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে লেখা আছে, দেখো, কীটনাশক ও সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। এটা একটা ভারতের কৃষিকাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ ভারতের কৃষকরা সাধারণত তারা কতটা পরিমাণে জমিতে কীটনাশক ওষুধ দিতে হবে, কী পরিমাণে জমিতে কীটনাশক ওষুধ ছাড়াও রাসায়নিক সার দিতে হবে সেটা জানে না। ফলে ফসল তারা চাষ করার পর তারা অনিয়ন্ত্রিতভাবে কী করে, কীটনাশক ওষুধ দেয়, সার প্রয়োগ করে। ফলে ফসলের ক্ষতি হয় কখনো, বা ফসলের ফলন হয় না, সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। এই পয়েন্টটা কিন্তু ভারতের কৃষিজ ফসলের কৃষিকাজের সমস্যার মধ্যেও আমরা দিতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য আকারে দিলাম। এছাড়াও ভারতের কৃষিকাজের আরও একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে বহু ফসলি চাষ। ভারতের কৃষিকাজের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বহু ফসলি চাষ। আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, আমরা অত বৈশিষ্ট্য করব না, যেহেতু এটা 3 নম্বরের প্রশ্ন করবে। আমরা আরেকটা পয়েন্ট বলে দিলাম, বহু ফসলি চাষ। অর্থাৎ ভারতবর্ষে একটা ফসল দুটো ফসল চাষ হয় না, একটা জমিতে কিন্তু অনেক ধরনের ফসল চাষ করা হয়। সেই জন্য ভারতের কৃষি বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বহু ফসলি চাষ। দেখো, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এতগুলো পয়েন্ট আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরা কিন্তু 1 থেকে 5 কিংবা 6টা পয়েন্ট দিলেই আমাদের কিন্তু 3 নম্বর উত্তরটা লেখা হয়ে যাবে। তারপরে তুমি কিন্তু এক্সট্রা যে পয়েন্টগুলো বললাম সেগুলো এছাড়া দিয়ে দাও, চলবে। মানে সেক্ষেত্রে উত্তরটা কিন্তু 20 পয়েন্টের উত্তর আমাদের হয়ে যাবে, নাম্বার পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা 3 নম্বর পয়েন্ট। দেখো, এখানে ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। তাহলে আমরা ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম 3 নম্বর পার্ট, ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগকে দুটো দিক দিয়ে আমরা ভাগ করব। দেখো তোমরা, একটা ব্যবহার অনুযায়ী কৃষিজ ফসল, একটা বলবো উৎপাদন মরশুম বা হচ্ছে ঋতু অনুযায়ী কৃষিজ ফসল। কি দাঁড়ালো? একটা ব্যবহার অনুযায়ী কৃষিজ ফসল, একটা উৎপাদন মরশুম বা ঋতু অনুযায়ী কৃষিজ ফসল। দেখো, প্রথমে আসছি আমরা ব্যবহার অনুযায়ী কৃষিজ ফসল। এটাকে আমরা আবার দুটো দিক দিয়ে ভাগ করব। কি দুটো দিক? একটা হচ্ছে খাদ্য ফসল বা খাদ্যশস্য, আর একটা হচ্ছে অর্থকারী শস্য। তাহলে ব্যবহার অনুযায়ী ফসলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, খাদ্যশস্য, দুই হচ্ছে অর্থকারী শস্য। প্রথমে আসবো আমরা খাদ্যশস্য। খাদ্যশস্য কাকে বলে? যে শস্যগুলোকে আমরা সরাসরি খাদ্য হিসাবে খাই সেই শস্যগুলোকে বলা হচ্ছে খাদ্যশস্য। কি কি? যেমন ধান, গম, যব, মুগ, মুসুর, ছোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শস্যগুলো যেগুলো আমরা সরাসরি খাই সেগুলো বলবো খাদ্যশস্য। দেখো, আরেকটা ভাগ আছে যেটা বলা হচ্ছে অর্থকারী শস্য। অর্থকারী শস্যগুলো কি না, অর্থকারী শস্য কাকে বলে আগে বলতে হবে না, যে শস্যগুলো আমরা আমাদের মানে চাষ করছি মোটামুটিভাবে অর্থ আয়ের জন্য, অর্থাৎ ইনকামের জন্য, সেই শস্যগুলোকে বলবো আমরা অর্থকারী শস্য। এগুলো প্রধানত বাণিজ্যিক পদ্ধতিতে আমরা করে থাকি। তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থ আয়ের জন্য আমরা
যে শস্যগুলো চাষ করি সেগুলো বলে অর্থকারী শস্য। এই শস্যগুলোকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করবো। দেখো, একটা হচ্ছে তন্তু ফসল। কি বলছি? তন্তু ফসল। দেখো লেখা রয়েছে তন্তু ফসল। তন্তু ফসল কাকে বলবো? যে ফসলগুলো সাধারণত আমরা সাধারণত সেখান থেকে তন্তু পেয়ে থাকি। তন্তু মানে একদম তুলা বা হচ্ছে সেখান থেকে আঁশ, যেগুলো জামা কাপড় তৈরি করতে কাজে লাগে, সেগুলোকে বলবো তন্তু ফসল। যেমন এখানে কার্পাস হচ্ছে তন্তু ফসল, যেমন পাট হচ্ছে তন্তু ফসল। এছাড়া শন বলে এক ধরনের তন্তু ফসল আছে, শন। দ্বিতীয় ভাগটা রয়েছে হর্টিকালচার। হর্টিকালচার কি? যখন আমরা বাণিজ্যিক উপায়ে শাক সবজি, ফল ও ফুলের চাষ করব, তাহলে বিজ্ঞানসম্মত বাণিজ্যিক উপায়ে যখন শাক সবজি, ফল ফুলের চাষ করব, তখন তাকে বলা হয় হর্টিকালচার। হর্টিকালচারের মধ্যে কি থাকছে? না, শাক সবজি থাকছে, ফল ও ফুল থাকছে। বুঝে গেল? দেখো, এরপরে আমরা অর্থকারী শস্যের মধ্যে 3 নম্বর ভাগটা পড়ব, যেটাকে বলা হচ্ছে বাগিচা ফসল। বাগিচা ফসল কাকে বলবো? না, বাণিজ্যিক উপায়ে যখন বৃহৎ এলাকা জুড়ে আমরা কোনো ফসল চাষ করব, সেটাও কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে যখন বড় প্লটে, বড় এলাকাতে যখন আমরা কোনো ফসল চাষ করব, সেগুলোকে বলবো বাগিচা ফসল। যেমন দেখো চা, কফি, যেমন রবার, নারকেল, মশলা, এগুলো কিন্তু বাগিচা ফসলের উদাহরণ। তাহলে দেখো, আমরা ব্যবহার অনুযায়ী কৃষিজ ফসলের ভাগগুলো সম্পর্কে জানলাম, কিন্তু তার মধ্যে আরেকটা ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, এই হর্টিকালচার যেটা বললাম, হর্টিকালচারে কিন্তু 3টে ভাগ আছে। এটা আমাদের একটু জেনে নিতে, এখানে শর্ট প্রশ্ন আমাদের পড়ে। কি পড়ে? না, এই 3টে ভাগের মধ্যে পড়ছে ফ্লোরিকালচার, এই দ্বিতীয় ভাগের মধ্যে পড়ছে পমাম কালচার, 3 নম্বর ভাগের মধ্যে পড়ছে ওলেরিকালচার। তাহলে এইগুলো কি? না, ফ্লোরিকালচার কাকে বলবো? বলতে হবে আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে যখন আমরা ফুলের চাষ করব, তখন তাকে বলবো ফ্লোরিকালচার। বিজ্ঞানসম্মত উপায়ে আমরা যখন ফলের চাষ করব, তখন তাকে বলবো আমরা পম কালচার। আর বিজ্ঞানসম্মত উপায়ে যখন আমরা শাকসবজি চাষ করব, তখন তাকে বলা হচ্ছে ওলেরিকালচার। ঠিক আছে? তাহলে হর্টিকালচারের যে 3টে ভাগ, ফ্লোরিকালচার মানে ফুলের চাষ, পম কালচার মানে ফলের চাষ, আর ওলেরিকালচার মানে কি? শাকসবজি চাষ। এইটা গেল আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে ফুল, ফল আর শাকসবজি চাষের শ্রেণী ভাগ, হর্টিকালচারের ভাগ। এরপর আসছে আমরা উৎপাদন মরশুম বা ঋতু অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণীভাগ। এটাকে প্রথমে 3টে ভাগে আমরা ভাগ করবো। কটা ভাগে ভাগ করবো? 3টে ভাগ। কি ভাগ? দেখো, 1 হচ্ছে খারিফ শস্য, 2 হচ্ছে রবি শস্য, 3 হচ্ছে জায়িদ শস্য। 3টে ভাগ কি? খারিফ, রবি আর জায়িদ শস্য। ঠিক আছে? খারিফ শস্য কাকে বলে আমি জানতে হবে। খারিফ শস্য বলতে যে শস্যটা প্রধানত বর্ষাকালে হয়ে থাকে, বৃষ্টির জলের উপর নির্ভর করে এই শস্যটা হয়, সেই শস্যটাকে বলবো আমরা খারিফ শস্য। এই শস্যটা প্রধানত বর্ষাকালে লাগানো হয়, আর শীতকালে কিন্তু এটা তোলা হয় বা কাটা হয়। ইংলিশ মাসটা যদি আমরা দেখি, দেখেন জুন জুলাই মাসে এটা কিন্তু চাষ করা হয়ে থাকে, ইংরেজি মাস ধরে। আর শীতকালে কিন্তু অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এটা তোলা হয়। তাহলে এই খারিফ শস্যগুলো কি? না, আমন ধান এখানে হয়ে থাকে। খারিফ শস্যের উদাহরণ হচ্ছে আমন ধান, পাট, এছাড়া ভুট্টা, ইক্ষু, কার্পাস, এগুলো সবই হচ্ছে খারিফ শস্যের উদাহরণ। এগুলো বর্ষাকালে চাষ হয় এবং শীতকালে এটা কাটা হয়, এগুলো কাটা হয়। দ্বিতীয় যে ভাগটা রবি শস্য। রবি শস্য মানে কি? রবি মানে সূর্য, অর্থাৎ এখানে প্রচণ্ড যখন সূর্য তাপ দেয়, বিশেষ করে শীতকালে প্রখর রোদ আমরা সকাল থেকে পেয়ে থাকি, সেই শীতকালে কিন্তু দেখি এই শস্যটা চাষ হয়ে থাকে। রবি শস্যটা কি? না, যে শস্য কিন্তু শীতকালে চাষ হবে, ঠিক আছে, সেই শস্য প্রধানত কি জলসেচের উপর নির্ভর করে চাষটা হয়ে থাকে। আর যে শস্য কি শীতকালে
জলসেচের উপর নির্ভর করে চাষ করা হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে রবি শস্য। রবি শস্য কি? শীতকালে এটা লাগানো হয়ে থাকে এই শস্যগুলো, আর বসন্তকালে কিন্তু এগুলো তোলা হয় বা কাটা হয়। যেমন কি বোরো ধান, বোরো ধান হচ্ছে রবি শস্যের উদাহরণ। গম রবি শস্যের উদাহরণ। জব, ছোলা, জোয়ার, শাকসবজি, আলু এগুলো সবই হচ্ছে কি না রবি শস্যের উদাহরণ। এই শস্যটাকে আমরা যদি দেখি ইংরেজি মাস ধরে, তাহলে শীতকাল বলতে কি আমরা অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরও বলতে পারি। অক্টোবর নভেম্বর মাসে এটা লাগানো হয় এইসব ফসলগুলো। আর বসন্তকাল, বসন্তকালে কিন্তু এটা তোলা হচ্ছে। বসন্তকাল বলতে আমরা কোন সময়টাকে বুঝি? বসন্তকাল বলতে আমরা ফেব্রুয়ারি মার্চ, ইংরেজি এই মাস দুটোকে বুঝি, ঠিক আছে। শীতকাল অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এটা কি হচ্ছে ফসল লাগানো হচ্ছে রবি শস্য, আর ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু তোলা হচ্ছে। 3 নম্বর ভাগ হচ্ছে জায়িদ শস্য। জায়িদ শস্য প্রধানত কি না গ্রীষ্মকালীন একটা ফসল। তাহলে গ্রীষ্মকালে যে শস্য চাষ করা তাকে বলা হচ্ছে জায়িদ শস্য। তাই গ্রীষ্মকালীন লাগানো শস্যটাকে বলবো আমরা কি জায়িদ শস্য। এর মধ্যে কি পড়ছে? এর মধ্যে পড়ছে দেখো আউশ ধান, এছাড়া পড়ছে বাদাম আর শসা। এগুলো শর্ট প্রশ্ন পড়ে। তাহলে একটা জায়িদ শস্যের উদাহরণ কি তখন মনে রাখতে হবে আউশ ধান, বাদাম আর শসা, এগুলো আমাদের মনে রাখতে হবে। জায়িদ শস্য কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকে, তখন আমাদের এখান থেকে সংজ্ঞা দিতে হবে এবং একটা দুটো বৈশিষ্ট্য দিতে হবে আর উদাহরণ দিতে হবে। এইভাবে 2 নম্বর প্রশ্ন লিখতে হবে। কী লিখবো আমরা? সংজ্ঞা তাহলে আমাদের এখানে বলতে হবে যে শস্যটা গ্রীষ্মকালে চাষ করা হয় থাকে সেই শস্যটাকে বলবো আমরা কি জায়িদ শস্য। তাহলে এই শস্যের বৈশিষ্ট্য কি? এটা একটা গ্রীষ্মকালীন ফসল, ঠিক আছে। কিন্তু এই শস্যটা আরেকটা বৈশিষ্ট্য বলবো কি, এই শস্যটা গ্রীষ্মকালে লাগানো হয় কিন্তু এটা বর্ষার আগে কিন্তু কাটা হয়, ঠিক আছে, বা তোলা হয়ে যায়। এটা একটা বৈশিষ্ট্য দিয়ে দিলে। এবার উদাহরণ আমরা কি দেবো না আউশ, বাদাম, শসা দিয়ে দিলে কিন্তু 2 নম্বর একটা উত্তর আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা যে ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করলাম, একটা ব্যবহার অনুযায়ী, একটা ঋতু অনুযায়ী। ব্যবহার ঋতু অনুযায়ী যদি আমরা ভালো করে এটাকে ঠিকঠাকভাবে উপলব্ধি করতে পারি, এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো শর্ট প্রশ্ন পেয়ে যাব। যদিও আমরা সে শর্ট প্রশ্ন কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো এখানে সেগুলো বোঝার আগে কিন্তু আমাদেরকে এইগুলোকে ভালো করে জানতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা পার্থক্য করব। 3 নম্বরও করতে পারে, 2 নম্বরও করতে পারে। 2 নম্বর প্রশ্নটাই এটা করে থাকে যে খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য কি। দেখো এটা 2 নম্বরের প্রশ্ন পড়লে আমরা 3টে পয়েন্ট দেব, আর যদি 3 নম্বর প্রশ্ন পড়ে তখন 3-4টে পয়েন্ট আমরা দেবো, ঠিক আছে। 2 নম্বর দুটো দিলেই চলবে, কিন্তু 3টে দিলেও ক্ষতি নেই। দেখো কিভাবে আমরা লিখবো না খারিফ ফসল যদি আর রবি ফসলের মধ্যে আমাদের পার্থক্য পড়ে, সেক্ষেত্রে 3টে আমাদের পয়েন্ট ছক করলে হবে। একদিকে একটা বৈশিষ্ট্য আকারে দিলে ভালো হয়, আর একটা হচ্ছে খারিফ ফসল, একটা রবি ফসল। আমি কিন্তু বৈশিষ্ট্যটা দিলাম না, খারিফ আর রবি ফসল হিসাবে আমরা ভাগ করে দিলাম। দেখো পার্থক্যটা দেখছি, এটা সময়কাল দিতে পারো। দেখো বর্ষাকালে হচ্ছে চাষ করা হয় খারিফ ফসল, আর শীতকালে কিন্তু এটা কাটা হয়। একটু আগে আমরা বলেছি, তাহলে খারিফ ফসল হচ্ছে বর্ষাকালে চাষ করা হয় আর শীতকালে কাটা হয়। কিন্তু রবি ফসলের ক্ষেত্রে কি হচ্ছে, রবি ফসলের ক্ষেত্রে কিন্তু শীতকালে চাষ করা হয় আর বসন্তকালে কিন্তু এটা কাটা হয়, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট চলে আসো। বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, অর্থাৎ নির্ভরশীলতা এখানে লিখবো, বৈশিষ্ট্য নির্ভরশীলতা লিখবো। তাহলে খারিফ ফসলের ক্ষেত্রে দেখছি দেখো বৃষ্টির জলের উপর নির্ভরশীলতা, অর্থাৎ নির্ভর করে চাষবাস করা হয়ে থাকে। এটা কিন্তু জলসেচের উপর নির্ভর করে কিন্তু চাষবাস করা হয়ে থাকে। তাহলে খারিফ ফসলের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে বৃষ্টির জলের উপর নির্ভর করে এটা, আর এটা কিন্তু জলসেচের উপর নির্ভর করে চাষবাস হয়ে থাকে। 3 নম্বর দেখো পয়েন্টে আমরা যে করবো বৈশিষ্ট্যের আবহাওয়া। আবহাওয়াটা কেমন লাগে, এটা কেমন দরকার না উষ্ণ আর্দ্র আবহাওয়ার প্রয়োজন। উষ্ণ আর্দ্র আবহাওয়ার ফসল কিন্তু এটা কিন্তু আবহাওয়াটা শুষ্ক শীতল আবহাওয়ার কিন্তু প্রয়োজন, বা শুষ্ক শীতল আবহাওয়ার এইটা ফসল। এই ফসলটা হচ্ছে শুষ্ক শীতল আবহাওয়ার ফসল। 4 নম্বর পয়েন্ট আমরা উদাহরণ দেবো। এটা হচ্ছে আমরা যে উদাহরণটা পাবো
এটা হচ্ছে আউশ ধান, সরি আউশ নয়, আমন ধান। আমন ধান হবে কি না খারিফ ফসলের উদাহরণ, আমন ধান। আর এটা হচ্ছে বোরো ধান, ঠিক আছে, বোরো ধান উদাহরণ। তা 4টে পয়েন্ট আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি প্রশ্ন 2 নাম্বার কিংবা 3 নাম্বার পড়ে তাহলে আমরা এই পার্থক্যটা করে নিতে পারবো। ওকে।